দেখো চলো 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 দাদা, চলো চলো, ঝামেলা করো না, ও বুঝতে পারিনি, ছাড়ো চলো। আমার কাকা সিগন্যালটা খুলে দিয়েছে, এখন এরকম পারাপার করার কি দরকার? এ কেমন রাজ্য বলো, মানুষ বলছে নবান্ন চলো, চক্ষু লজ্জার খাতিরে তুমি এইবারে পদত্যাগ করো। রাজার রাজ্যে সবাই গোলাম, এই ধারণাই পাল্টে দিলাম, অন্যায় হলে প্রতিবাদ হবে, হোক রাজাও সে সাজাই পাবে। হ্যালো ভাই লোক, হ্যালো, তো কি খবর সবার বলো? সাইকেল ছেড়ে বাইক কিনলাম যার জন্যে, তবুও ভাই সেই ঠ্যাং দিয়ে লাতিয়ে লাতিয়ে স্টার্ট মারতে হয়। তো ভাই লোক, আছি এখন আমি চাঁদনি মার্কেট। তো এখন এই চাঁদনি মার্কেট থেকে ছিল একটা পোর্টারের পার্সেলের অর্ডার, তো সেটা নিয়ে এখন যাচ্ছি ভাই, পিক আপ করা হয়ে গেছে পার্সেল। আর এখান থেকে যাব এখন সোজা ভাই টালিগঞ্জ। তো টালিগঞ্জ অব্দি বুকিং আছে, আর যেতে যেতে পথে ভাই তোমাদের সাথে 2, 4, 5, 7টা ভাই বোনের কথা হবে। তো চলো ভাই যাওয়া যাক। আর যেমনটা দেখতে পাচ্ছ ভাই, ভিডিও শুরু করে পারলাম না ভাই, সিগন্যাল আমার মুখের সামনে একদম পুরো বিরাজমান হয়ে বসে পড়েছে। তো ভাই লোক, এই হলো ধর্মতলা নিউ মার্কেট, আর নিউ মার্কেট ক্রস করে এখন সোজা ভাই আমি হাঁটা লাগাবো। আর এই ব্রিজটা ভাই খুব সেক্সি একটা ব্রিজ, যে ব্রিজটা আমি ধরতে চলেছি। আর আজ ভাই রাখি পূর্ণিমার মোক্ষম সময়ে ভাই আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়েছি ভাই। আমার হাতের ভাই রাখি মুন্ডুটা খুলে কখন ভাই উড়ে পড়ে গেছে কোথায় ভাই যাই না। চলো, রাখি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এত ধুনচুন রাখি বানায় না, বেশ সুন্দরই ভাই, রাখিটার ডিজাইনটা এত সুন্দর, বোন পছন্দ করে নিয়ে এসছে, নিয়ে ভাই এসে পরিয়েছে। রাখিটায় বেশ সুন্দর গোলাপ ফুল টুল দিয়ে বানানো ছিল, বাড়ি গিয়ে ভাই মুখ ভোতা হয়ে যাবে ওর যদি দেখে হাতে রাখি নেই। তো গাড়ি ভাই চলছে 50-60, ঠিক আছে, ফাঁকা রাস্তায় মোটামুটি 50-60 একটা বাইকের অ্যাভারেজ স্পিড থাকেই। তো সেই স্পিডে ভাই কখন ভাই রাখি এখান থেকে খুলে উড়ে বেরিয়ে গেছে। তো যাই হোক ভাই, কি আর করা যায়, রাখি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টকে গালাগালি দেওয়া ছাড়া আর আমার হাতে কোনো উপায় এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো গালাগাল দিয়ে তো কোনো লাভ হবে না। তো আজ এই শুভ রাখি পূর্ণিমার শুভ মুহূর্তে আমার সকল দিদি এবং বোনদের প্রতি অজস্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে ভাই 10টা করে ডেয়ারি মিল্ক, 10টা করে কিটক্যাট, 10টা করে মাঞ্চ, 10টা করে 5 স্টার, সব সব তোমাদের। তো হ্যাস করো বোনেরা দিদিরা। আর কাকা সিগন্যালটা খুলে দিয়েছে, এখন এরকম পারাপার করার কি দরকার? একটু দাঁড়িয়ে যান, একটু থেমে যান, একটু ধৈর্য ধরুন, একটু বীর্য ধরুন, তারপরে পার হন। দেখো বট তলায় কারে ধরে নিয়েছে, মোটামুটি পুরো জেরা চলছে। মানে ভাবো ভাই, এই লোকটা কি হয়তো খুব বেশি হলে হয়তো কোনো একটা পেপার ফেল আছে বা কিছু একটা সিগন্যালে কিছু ফল্ট করেছে, ঠিক আছে, সেই কারণে ধরে মোটামুটি চলছে এর পেছনে কাটি করা। মানে ভাবো, এই সামান্য সামান্য জিনিসের জন্য কি কড়া লেভেলের অ্যাকশন হয়ে যাবো, কেস দিচ্ছে, ঠিক আছে, কি কড়া লেভেলের অ্যাকশন। এইসব দেখে লোকজন বলবে, ও হোয়াটটা আইন, হোয়াটটা প্রশাসন, কি ফাস্ট, এইসব জিনিসের প্রতি এত কড়া অ্যাকশন। আর অন্যদিকে ভাই এত বড় একটা ধর্ষণের মতন ক্রাইম হয়ে যাচ্ছে, সেইখানে দোষীরা একদম পুরো খুল্লা ঘুরে বেড়াচ্ছে, খুল্লা সুন্দর অক্সিজেন নিচ্ছে, সুন্দর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। অথচ সেই মেয়েটার দেখো আজকে ভাই এই পৃথিবীতে কোনো শ্বাসই চলছে না। একটা মেয়ে নিজের জীবন দিয়ে ভাই কতগুলো মানুষের মধ্যে একতা এনে দিল, ভাবতে পারছো? আজ সেই মেয়েটিও কারোর দিদি বা কারোর বোন, যে দিদিটা কোনো একটা ভাইকে কিংবা তার কোনো একটা দাদাকে এই বছর রাখি পরাতো, সে আজ আর এই পৃথিবীতেই নেই। এই কারাপ্টেড সিস্টেম, এই নরপিশাচগুলো ভাই তাকে এই পৃথিবীতে বাঁচতে দিল না। তো সেই দাদাটা বা সেই ভাইটার অবস্থাটা ভাবো, যে প্রত্যেক বছর সেই দিদির কাছ থেকে রাখি বাঁধতো, আর এই বছর সেই দিদিটাই নেই। তো ভেবে না ভাই সত্যি বুকটা ফেটে যায় যখন এইসব জিনিসগুলো, মানে এইসব সাইকোলজিক্যাল দিক থেকে যখন ভাবি, মানে কতটা গা নিষ্পিস করে, কতটা মনে হয় যে শুয়োরের বাচ্চাগুলোকে গিয়ে এরকম শুয়োরের মতন জগাই করি। তো যাই হোক, এই অভয়া এই দিদির ভাই আত্মার চির শান্তি কামনা করি, সে যেখানেই থাক ভালো থাক। আশা রাখবো যে খুব তাড়াতাড়ি যেন তার জাস্টিসটা অবশ্যই সে পায়। দেখো, আরে ভাই আসতে চলো, আসতে দেখে শুনে চলো, ওদের মধ্যে গাড়ি স্টার্টই করেনি। চলো 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 দাদা, চলো চলো, ঝামেলা করো না, ও বুঝতে পারিনি, ছাড়ো চলো, ছাড়ো, বাদ দাও।
এইসব মানুষগুলো কেন ভাই, যেটা তোর ভুল সেই ভুলটাকে ভাই স্বীকার কর না, কি আছে একটা সরি বলে চলে যা। ও তো ভাই সিগন্যাল ছেড়ে দিয়েছে মানছি, এটা ওরও হতে পারে ভাই গাড়ির প্রবলেম, যে গাড়িটা স্টার্ট নেয়নি, তাই বলে তুই গিয়ে ভাই স্টার্ট মেরে সোজা গিয়ে ঠুকে দিবি, কানা চোদা করা তুই। রাগ তো ধরে, কিন্তু কি করো ভাই, কিছু কিছু জায়গায় না একটু কাম থাকাটারও দরকার আছে। মাথা যত ঠান্ডা করে রেখে রাস্তাঘাটে চলা যায় ততই ভালো। এমনি ভাই সত্যি মন মতে এত বসে রয়েছে না, কোনো ঝামেলা ঝাঁটি কোনো কিছুই যেন আর পছন্দ হচ্ছে না। এমনি সারাটা দিন ভাই মানুষ এখন লড়াই করে যাচ্ছে, বাংলার মানুষ। বেরোবে বেরোবে না দাদা, দাঁড়াও 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 দাঁড়াও, পিছিয়ে নি। তো সরু গলিতে ভাই গাড়িটা ঢুকিয়ে ফেলেছে। এ কেমন রাজ্য বলো, মানুষ বলছে নবান্ন চলো, চক্ষু লজ্জার খাতিরে তুমি এইবারে পদত্যাগ করো। এ কেমন হচ্ছে খেলা, পুলিশ আজ দিদির চালা, দোষীদের না ঠেঙিয়ে প্রতিবাদীদের ঠেঙায় সালা। রাজার রাজ্যে সবাই গোলাম, এই ধারণাই পাল্টে দিলাম, অন্যায় হলে প্রতিবাদ হবে, হোক রাজাও সে সাজাই পাবে। তো ভাই আছি এখন আমি এই গড়িয়াহাট, আর সরি এটা গোল পার্কের মোড় ছিল, গড়িয়াহাট আর একটু আগে। তো এখান থেকে ভাই ব্রিজ ধরে নেবো, যে কারণে ভাই গড়িয়াহাটটা আর পড়বে না আমার মুখের মধ্যে, কারণ গড়িয়াহাটে ভাই বিভৎস জ্যাম হয়। আর এই গড়িয়াহাট দেখে ভাই কিছু কথা আমার ভাই মনে পড়ছে ভাই। বেশ কিছুদিন আগে যখন ভাই ভোটের রেজাল্ট বেরোলো, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদের শপথ নিল, ঠিক তার পরপরই ওরে কাজ ভাই, কি লেভেলের কাজ ভাই, পুলিশের কি লেভেলের ভাই, একদম আইন রানিং এসে সমস্ত ফুটপাতে যত ব্যবসায়ী ছিল সবাইকে একদম পুরো ধর পাকুড় করে ভাই তুলে দিল। কেন ভাই, দিদি ভাই খালি একটা আওয়াজ তুলে দিয়েছে বলে। মানে এর থেকে বোঝা যায় যে আমাদের দেশের আইন কানুন কত কঠোর, কত অ্যাক্টিভ। কিন্তু এই অ্যাক্টিভনেসটা ভাই এই দোষীদের ধরার ক্ষেত্রে কোথায় গেল? যত আইন যত কানুন সব সাধারণ মানুষের ক্ষেত্রেই ভাই উপর প্রচলিত করার জন্য আইন কানুন বানানো নাকি? কিন্তু ভাই আমাদের রাজ্য সরকার কি করছে, যেই আইনগুলো ইমপ্লিমেন্ট করলে ওনার দলগত দিক থেকে ফায়দা হবে, শুধু সেই আইনগুলোই আইনতভাবে ভাই ইমপ্লিমেন্ট করছে সাধারণ মানুষের জন্য। তো ভাই লোক, তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমার এরকম ড্রেস কীভাবে চেঞ্জ হয়ে গেল। ভাই ছিল একটা হাতা গেঞ্জি, হাতে রাখি বাঁধা, তো হঠাৎ করে এরকম ভাই ড্রেস চেঞ্জ কী করে হয়ে গেল, এরকম ফুলাতা গেঞ্জি কীভাবে চলে আসলো? তো যাই হোক, তোমাদের সেই মনের প্রশ্ন দূর করাটা আমার কর্তব্য, যেহেতু এই ব্লগ আমি বানাচ্ছি। তো এর আগের যে ফুটেজগুলো দেখছিলে, ওই ব্লগটা ছিল দুদিন আগের, মানে যেদিনকে ভাই রাখি বন্ধন উৎসব ছিল, ওই রাখি বন্ধন উৎসবের দিনের হচ্ছে ওই ব্লগটা ছিল। তো ওই দিনকে তো ভাই আমি আমার মনের মতন করে ভাই কাজের মাধ্যমে প্রতিবাদ জানাতে ভাই বকতে ভাট গায়াতে ভাই আমি যাচ্ছি, কিন্তু একবারও খেয়াল করে দেখিনি যে ক্যামেরাটা শালা কখন রেকর্ডিং বন্ধ করে দিয়েছে। মানে ভাই ক্যামেরাটাও শালা করাপ্টেড ভাই, সরকারের এগেনস্টে আওয়াজ তুললেই ভাই রেকর্ডিং বন্ধ করে দিচ্ছে, আমার আওয়াজ ভাই দাবিয়ে দিচ্ছে, কিন্তু ভাই আওয়াজ আমি দাবাবো না। তো সেই কারণে যেহেতু ভাই ওই দিনকে আমার সমস্ত কথাগুলো পরিপূর্ণতা পাইনি ভাই, ক্যামেরায় সব কিছু ভাই রেকর্ড করতে পারিনি, ওই কারণেই আজ আবার আমি ভাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে ভাই বেরিয়েছি কাজে, আর অনেক কষ্টে ভাই একটা পার্সেলের বুকিং তুলেছি, যেহেতু ভাই পার্সেল তুললেই ভাই আমার পেছনে কেউ থাকে না, তো আমি একদম পুরো, তো যেহেতু ভাই পেছনে পার্সেল আছে, পেছনে কোনো ভাই ব্যক্তি নেই, সেই কারণে আমি এখন মন খুলে কিছু কথা যেগুলো আগের দিনের পরিপূর্ণতা পাইনি, প্লাস আবার কালকে অবধি যে কটা কথা জমেছে সেই সমস্ত কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আগের দিন ভাই এত রাগ ধরে গেছে না ভাই, মনে হচ্ছে রাগের এত তেজ, মনে হচ্ছে ক্যামেরাটা হেলমেট দিয়ে খুলিয়ে এরকম দুম করে একটা আচার মেরে বাইক তার উপর দিয়ে চালিয়ে দিই। কিন্তু তারপরে ভাবলাম ভাই এটাই একমাত্র সম্বল যেটার দ্বারা আমি আমার মনের মনোভাবগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো এটাকে ভাই ভেঙে দিলে এখন পুরো সম্পূর্ণ বোকামি হয়ে যাবে আমার দ্বারা। তো ভাই এতটাই গরিব যে রাগটাও মন খুলে ভাই দেখাতে পারছি না। তো ঠিক আছে, আজ ভাই কিছু কথা বলি ভাই তোমাদের সাথে, চলো। তো ভাই রাজ্য জুড়ে এখন শুধু মানুষের নজর একটা দিকেই, যে তদন্ত কত দূরে এগোলো, আর এই তদন্ত নিয়ে ভাই প্রচুর জলঘোলা হয়ে গেছে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো এই বিভিন্ন প্রফেশনের মানুষ এই করাপ্টেড সিস্টেমের এগেনস্টে ভাই প্রোটেস্ট করছে। আজকে ভাই সারা রাজ্য জুড়ে যা চলছে ভাই, বিভিন্ন প্রফেশনের মানুষ ভাই আওয়াজ তুলছে এই করাপশনের এগেনস্টে, বিভিন্ন রকমভাবে মানুষ প্রতিবাদ জানাচ্ছে ভাই। সবার পক্ষে তো ভাই রাস্তায় নেমে এসে ভাই প্রতিবাদ করা সম্ভব হয় না,
তো যে যেরকমভাবে পারছে ভাই প্রতিবাদ জানাচ্ছে, যে ভাই ছবি আঁকতে পারছে সে ভাই ছোট্ট করে ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছে, যে গান গাইতে পারে সে গান করে প্রতিবাদ জানাচ্ছে, মানুষ বিভিন্ন রকমভাবে ভাই প্রতিবাদ জানাচ্ছে। ও আমিও ভাই প্রতিবাদ করতে করতে ভুল গলির মধ্যে ঢুকে গেছি, এত প্রতিবাদী হয়ে উঠেছি। দাঁড়াও ভাই ঘুরিয়ে নিই আবার। তো এইরকমই ভাই প্রতিবাদ করতে করতে সরকার বারবার আমাদেরকে ডাইভার্ট করে অন্য রাস্তায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের সেখান থেকেই ভাই গাড়ি ইউটার্ন করে নিতে হবে, গাড়ি ইউটার্ন করে আবার সঠিক পথে ভাই আমাদের যেতে হবে। তো ভাই রাজ্যে যে এই জিনিসটা চলছে, মানুষ এখন টোটালি করাপশন বিরোধী ভাই, সরকার বিরোধী, মানুষের মধ্যে ভাই যে রাগ ধরে গেছে, এতটা ভাই ক্ষিপ্ত মানুষ এই করাপ্টেড সরকারের এগেনস্টে। আর সরকার ভাই যেই পদক্ষেপগুলো নিচ্ছে ভাই সত্যি একটা লজ্জাজনক। আজকে একটা আঙুল উঠছে, আঙুলগুলোকে মটমট করে ভেঙে দিচ্ছেন। আমি ছোটোবেলা থেকে যেই শিক্ষায় বড় হয়েছি যে আঙুল যখন তোমার দিকে যখন আসবে, কেউ যখন তোমার উপরে আঙুল তুলবে, তখন সেই আঙুলটা কেন উঠছে সেই কারণটা আগে যাচাই করো, দেন সেই কারণটা সলিউশন করো, তবে গিয়ে সেই আঙুল ওঠাটা বন্ধ হবে। আর সেই শিক্ষাটা আমি মনে করি এটা সরকারকেও এই জিনিসটা মেনে চলা উচিত। আজকে একটা আঙুল উঠছে, আপনি একটা আঙুল ভেঙে দিচ্ছেন, সেটা প্রতিবাদটাকে আপনি দাবানোর চেষ্টা করছেন, কিন্তু এটা প্রতিবাদীদের আঙুল, এটা আঙুল ওঠা বন্ধ হবে না। আপনি একটা করে ভাঙবেন, আরও দুটো করে আঙুল এরকমভাবে উঠে আসবে। আর এই আঙুল একটা ভাঙছেন, দুটো ভাঙছেন, এরকম করতে করতে যখন সব আঙুল, সব প্রতিবাদী আঙুল যখন এরকম এক জায়গায় হয়ে মুঠো করে নেবে না, তখন এটা কিন্তু ঘুষির আকার ধারণ করবে। ম্যাডাম, বাংলাদেশের প্রতিবাদটা কিন্তু খুব বেশি দিন হয়নি যে বাংলাদেশে এইরকম একটা সরকারকে পুরো বিধ্বস্ত করে দিল বাংলাদেশের সাধারণ মানুষ। তো সেখান থেকে দেখে কিছুটা শিক্ষা নিন। এটা প্রতিবাদীদের আঙুল, এরকমভাবে না ভেঙে সেই আঙুলটা কেন উঠছে তার কারণটা যাচাই করুন, করে সেই কারণটা সলিউশন করুন। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর মনোভাবটা কিরকম যেন উনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, উনি একটা দলের মুখ্যমন্ত্রী। রাজ্যে খুন খারাপ হোক, রাজ্য গাঁদায় চলে যাক, তবুও কোনো যায় আসে না। কিন্তু যদি দলের নামে কোনো রকম কোনো কথা ওঠে বা দলকে যদি কখনো মনে করে যে দল অসুবিধায় রয়েছে, তখনই মুখ্যমন্ত্রীর সমস্ত আইন কানুন সমস্ত কিছু জেগে যাবে। যে দলের এগেনস্টে কিভাবে কথা বলে, দলের বিরুদ্ধে দল বিরোধী কথা কিভাবে হয়। দল বিরোধী কথা শুধু সাধারণ মানুষ বলে না, দলেরও যদি কেউ কোনো দল বিরোধী কথাবার্তা বলে তাকে ইনস্ট্যান্ট তার এগেনস্টে ভাই অ্যাকশন নেওয়া হয়, ইনস্ট্যান্ট। এই যে সাধারণ মানুষ পুলিশের এগেনস্টে আওয়াজ তুলছে, বলা হচ্ছে পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি। এতদিন ধরে সাধারণ মানুষ বলে এসছে, মুখ্যমন্ত্রী কি বলে গেছেন যে সমস্ত কিছু গুজব রটাচ্ছে, সমস্ত কিছু এআই দ্বারা এরা এসব বলাচ্ছে, এই সমস্ত আওয়াজগুলো ভুলভাল আওয়াজ তুলছে। তো আজকে তো সুপ্রিম কোর্টও সেম কথাগুলোই বলছে, যেটা এতদিন রাজ্যবাসী সাধারণ মানুষ যারা বলে এসেছিল। তো সুপ্রিম কোর্টকেও বলে দিন এআই, তাহলে সুপ্রিম কোর্টও এআই, সুপ্রিম কোর্টও গুজব রটাচ্ছে, এটাই তাহলে বলে দিন। আজকে বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি রাজ্যের কথা ভাবেন না, রাজ্যের মানুষের কথা ভাবেন না, রাজ্যবাসীর কথা ভাবেন না, আপনি শুধু ভাবেন কার জন্য, নিজের দলটার জন্য, নিজের দলটা যাতে কোনো রকম খাতরায় না পড়ে যায়, শুধু সেইটা নিয়ে আপনার শুধু কনসার্ন। যে আপনার দলের এগেনস্টে, আপনার দলের বিরোধিতা করছে, একে আগে ধরো, এর এগেনস্টে আগে আইনটাকে অ্যাপ্লাই করো, এইটাই আপনার মেন মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আরে বাবা, দেশের মানুষ না বাঁচলে আপনার দল কি করে বাঁচবে সেইটা আগে ভাবুন একবার। আর আমি যে এই প্রতিবাদগুলো করছি, আমি কিন্তু কোনো পার্টির ছেলে না, না তো আমি বিজেপি সাপোর্ট করি, না তো আমি সিপিএম সাপোর্ট করি, না আমি টিএমসি সাপোর্ট করি। আমি কোনো পার্টির ছেলে হয়ে কথা বলছি না, আমি একজন দেশের সাধারণ নাগরিক হয়ে আমি এই কথাগুলো বলছি, এই আওয়াজটা তুলছি। সবার পক্ষে হয়তো রাস্তায় নেমে প্রতিবাদ করাটা সম্ভব হয় না, কিন্তু কাজের ফাঁকেও আমি যতটুকু সময় পাচ্ছি আমি প্রতিবাদ করে যাব। সিপিএমের সময় যেরকম একটা সততার ইমেজ, যে সততার ইমেজটা তৈরি করেছিলেন, সেই ইমেজটা কোথায় গেল? আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে নিয়ে তার কোনো কনসার্ন নেই, ওনার কনসার্ন হচ্ছে ওনার দলটাকে নিয়ে। ওনার দলের এগেনস্টে কে কোন কথা বললো তৎক্ষণাৎ তার এগেনস্টে ভাই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এই দোষীদের এগেনস্টে কোন ব্যবস্থাটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? উল্টো উনি কী বলছেন, এই অভয়ার বাড়ির লোককে 10 লক্ষ টাকা দেওয়া হবে। বাহ, নাইস, অসাধারণ আপনার বিচার, অসাধারণ চিন্তাভাবনা। বলছি এতই যখন রাজ্যের টাকা, এতই যখন টাকার গরম, তাহলে একটা কাজ তো অন্তত করতে পারেন, যে আজকে আপনাদের এই গাফিলতির কারণে ডাক্তাররা যে প্রোটেস্ট শুরু করেছে, সরকারি হসপিটালে সেইভাবে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। তো যেই মানুষগুলো, যে রোগীগুলো সরকারি হসপিটালে আসছে, এসে চিকিৎসার অভাবে ফিরে যেতে হচ্ছে বা তাদেরকে সেই জিনিসটা সাফার করতে হচ্ছে, তাদের চিকিৎসার তাহলে ব্যবস্থা করে দিন প্রাইভেট নার্সিংহোমে। আপনার তো অনেক টাকা, 10 লক্ষ টাকা লাগবে না, সেই মানুষগুলোর চিকিৎসার ব্যবস্থা করে দিন আপনি। এই যে মানুষগুলোকে সাফার করছে, এই রুগীগুলো, সাধারণ মানুষগুলো যারা সাফার করছে সরকারি হসপিটালে এই প্রোটেস্টের কারণে, এর দায়ভারটা তো রাজ্যকেই নিতে হবে, কারণ আপনাদের গাফিলতির কারণে আজকে ডাক্তাররা এরকম প্রোটেস্টে নেমেছে। তো সেই জিনিসটার দায়িত্ব নিন, কিছু তো একটা দায়ভার গ্রহণ করুন। সব জায়গায় টাকা চলে না ম্যাডাম, এটা আপনাকে বুঝতে হবে। আর টাকা আরও একটা কাজে লাগাতে পারেন, ওই 10 লক্ষ টাকাটা একটা ভালো ম্যানেজমেন্ট
টিম আপনাদের দলের জন্য রাখুন ওই টাকাটা খরচা করে, যে আপনাদের দলটাকে সঠিকভাবে চালনা করবে। তো কোন জায়গায় কোন কথাটা বলা উচিত, কোন জায়গায় কোন পদক্ষেপটা কিভাবে নিলে ভালো হয়, মানুষের কাছে আমাদের দলের ইমেজটা ভালো থাকবে, এই কনসার্নটা যেন আপনার দলের হয়ে কেউ করে দিক, সেই রকম একটা ভালো ম্যানেজমেন্ট টিম রাখুন। তো ভাই বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম, জানি না ভাই লকআপের ভেতরে গিয়ে হাওয়া খেতে হবে নাকি আমাকে, কারণ এই রাজ্যে তো ভাই সরকারের এগেনস্টে প্রতিবাদ করলে, প্রোটেস্ট করলেই তো নোটিশ খেতে হয়। লালবাজার নীলবাজার থেকে প্রচুর ভাই নোটিশ চলে আসে, সাথে সাথে তুরন্ত একদম তুরন্ত অ্যাকশান। তো যাই হোক ভাই, চলে এসেছি সেক্টর 5, যেটার বাইরের আভ্যন্তরীণ দিক থেকে দেখলে মনে হবে ও কি উন্নয়ন, কি ডেভেলপমেন্ট। সিভি নিয়ে একবার এসে পারলে সেক্টর 5-এর অফিসগুলো থেকে ঘুরে যেও। যারা যারা ভাবছো না যে ও কি ডেভেলপড, কত উন্নয়ন হয়ে গেছে, একবার এসে পারলে এইসব জায়গায় এসে ঘুরে যেও ভাই, তুমি হাড়ে হাড়ে প্রমাণ পেয়ে যাবে, ফিল করে যাবে যে সব থেকে সস্তার লেবার কোন রাজ্যে পাওয়া যায়। তাহলেই বুঝে যাবে যে উন্নয়ন কোন জায়গায় হয়েছে। এই বাইরের দিক থেকে ঝাঁ চকচকে দেখতে পাচ্ছ ভাই, এত সুন্দর, ও পুরো মুম্বাই ফিল, মুম্বাই ব্যাঙ্গালোর। একবার এসে এসব জায়গায় টিভি দিয়ে একটু চাকরির জন্য অ্যাপ্লাই করে দেখো ভাই, তোমার স্যালারি স্লিপ দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তোমাকে টাকা যদি দেয় 30,000, তোমাকে খাটিয়ে নেবে 3 লাখ টাকা। তো ভাই লোক চলে এসেছি আমি কাস্টমারের লোকেশনের কাছে, আর পার্সেলটা এখানে আমায় ডেলিভার করতে হবে। ও ভাই তো কাজ, পার্সেলটা করতে হবে ভাই ডেলিভার্ড। 5 and Dine যাবো রেস্টুরেন্ট। হ্যাঁ এই পার্সেল আছে। আচ্ছা হ্যাঁ, ওই ব্লগ করি কাজের সাথে, ব্লগও হয় কাজও হয় সব। ये कौन गेंडू है? मैम इनोवेशन देना ना। हाँ ठीक है। Wow, what an art. Ma Khalid. Nice. তো ভাই লোক অনেকক্ষণ পরে আবারও একটা ঢুকলো ভাই পার্সেলের অর্ডার, আর এটা নিয়ে এখন যাব ডেলিভার করতে 22 কিলোমিটার দূরে। তো চলো ভাই, হাতে অনেকটা রাস্তা আছে, অনেকটা সময় আছে, আর যেতে যেতে ভাই বাকি যেই কথাগুলো আমার বলার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভাই সোশ্যাল মিডিয়া খুললেই এখন মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য খুবই কানে বাজছে, যেই বক্তব্যটা হলো উনি বলছেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছে, ইউটিউব বা ফেসবুকে যাদের পেজ রয়েছে, সেই সমস্ত বড় বড় চ্যানেলগুলো যে প্রতিবাদী ভিডিওগুলো বানাচ্ছে, সেগুলো নাকি ভাই পয়সা কামানোর জন্য বানাচ্ছে। মানে মোট কথা ওনার দলের এগেনস্টে কেউ কোনো কথা বললেই সেটা তার কোনো না কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক যে কোনো একটা ফায়দা আছে, সেই কারণেই তারা প্রতিবাদ করছে, মানুষ প্রতিবাদ করছে। মানে কিছু না কিছু একটা ভাই ফায়দা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি ভাই একটাই প্রশ্ন করতে চাই, সেটা হলো এই যে ভাই রোদ্দুর রয়, ইনি তো ভাই আলাদা করে কোনো ভিডিও রেকর্ড করে এডিট করে ছাড়া ওসবের কোনো বালাই নেই। উনি নর্মাল লাইভে আসেন, ফেসবুকে এসে লাইভে এসে ওই যে প্রতিবাদটা যে করে দিয়ে গেল, ব্যাস ওতেই পুরো ঝড় বয়ে গেল। তো ওনার তো লাইভে না তো সুপার চ্যাট আসে, না কোনো রকম উনি ব্র্যান্ড প্রমোশন করেন যে উনি সেখান থেকে পয়সা কামাবেন। আর একথাও ভাই সবাই স্বীকার করবে যে ওনার ইউটিউব চ্যানেলে ভাই আজ অবধি আমরা কেউ অ্যাড আসতে দেখিনি। তাহলে এবারে বলুন রোদ্দুর রায় কোন স্বার্থে এই ভিডিওগুলো বানাচ্ছে? ইনফ্যাক্ট আমি আমার উদাহরণই দিই, আজকে 1 বছর ধরে খেটে খুঁটে, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। 1 বছর ধরে প্রচুর ভাই খাটাখাটনির পর 250 জন মানুষ আমি জোগাড় করতে পেরেছি আমার চ্যানেলে, যারা ভাই আমার ভিডিওগুলো যারা দেখে। তো এই 250টা সাবস্ক্রাইবার থাকলে আশা করি অন্তত এইটুকু সবাই জানে বা বোঝে যে সেখান থেকে কোনো ভাই পয়সা কামানোর কোনো জায়গা নেই। আর আজও অবধি আমি ভাই ইউটিউব থেকে 1 পয়সাও কামাইনি, এটা একটা ছোট বাচ্চা দেখলেও বুঝে যাবে। তাহলে আমি কেন প্রতিবাদ করছি? এরকম আমার মতন যাদের ছোট ছোট চ্যানেল আছে তারাও ভাই কোনোদিনও কোনো পয়সা কামায় না এসব সোশ্যাল মিডিয়া থেকে, তারা কেন আপনার বিরুদ্ধে প্রতিবাদী এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে? আসলে কেসটা কোথায় জানো, এই কারাপশনের চাপে পড়ে ভাই অনেক মানুষের হয়তো শির দ্বারা বেঁকে গেছে। আসলে আমরা কেন প্রতিবাদ করছি জানো ভাই? আমাদের গায়ে মানুষের রক্ত বইছে ওই কারণে। কারণ এই এত বড় একটা অন্যায় ঘৃণ্য অপরাধ দেখে আমরা কেউ চুপ থাকতে পারছি না। মুখ্যমন্ত্রী হয়তো এক্সপেক্ট এটাই করছে যে উনি রাজ্যে যা খুশি অনৈতিক কাজকর্ম যাই হয়ে যাক না কেন, সাধারণ মানুষ কোনো আওয়াজ তুলবে না, কারণ সাধারণ মানুষের আওয়াজ তোলার কোনো অধিকারই নেই।
আওয়াজ কারা তুলতে পারে? এক হয় বিরোধী পক্ষ, যাদের রাজনৈতিক ফায়দা আছে কিংবা যাদের ভাই অর্থনৈতিক ফায়দা আছে, এছাড়া আর কারোর ভাই আওয়াজ তোলার কোনো কথাই না। কেন ভাই, আমরা কি মানুষ না? আজকে এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্যান্সরা, তারা যে গিয়ে এই যে প্রতিবাদ যেটা করল, এখনো অবধি 2024-এর সব থেকে অবাক করা ঘটনা যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ক্লাব, যারা একে অন্যকে খিস্তি করে বেড়াতো, একে অন্যের লেগ পুল করে বেড়াতো, তারা সবাই আজকে একত্রিত হয়ে প্রতিবাদ করেছে। তাহলে তারা কেন করেছে? তাদের কিসের স্বার্থ আছে? সব জায়গায় না ভাই স্বার্থ থাকে না, কিছু কিছু কাজ না মানুষ নিঃস্বার্থভাবেও করে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী এই জিনিসটা মনে করেন যে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। যেরকম উনি ওনার দলটাকে বাঁচানোর জন্যই আজকে উনি মুখ্যমন্ত্রী। উনি কিন্তু হিসাব করে দেখবে, উনি রাজ্যের মানুষকে নিয়ে যতটা না বেশি কনসার্ন, উনি ওনার দলটাকে নিয়ে ততটা বেশি চিন্তিত। মানে মোদ্দা কথা হচ্ছে, ওনার রাজ্যের মানুষ মরলো বাঁচলো ওসব দেখা দেখির কোনো দরকার নেই। সে কে গাঁদায় গেল কে না গেল কোনো কিছু ভাই দেখার দরকার নেই। ওনার দলের নামে ভাই একটা কোনো প্রতিবাদ তুমি করে দেখো, সাথে সাথে তোমার বাড়িতে লালবাজার নীলবাজার থেকে ভাই মোটামুটি একটা নোটিশ ঠিক তুমি পেয়েই যাবে। মানে মোদ্দা কথা যা হবে সেটা সবাইকে মুখ বুঝে সহ্য করে যেতে হবে। বলছি ম্যাডাম, এই দেশটা না স্বাধীন করে গেছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা, আর সেই দেশটার সেই স্বাধীন দেশটার 12টা না আপনি একদম পুরো গুছিয়ে নিজে হাতে বাজাচ্ছেন। আজকে দেখেছি ভাই, যখনই ওনার এগেনস্টে কেউ প্রতিবাদ করছে তখনই ওনার একটাই বক্তব্য, যারা প্রতিবাদী তারা কারা? হয় বিরোধী, তারা রাজনৈতিক বিরোধী, কিংবা তাদের কোনো অর্থনৈতিক স্বার্থ আছে। আর কদিন পরে হয়তো এটাও বলতে শোনা যাবে, ওনার মিটিং মিছিলে যদি বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ এসে বাধা দেয় ওনাদের দলীয় কোনো কাজে, তাহলে সেটাও বললো এই প্রাকৃতিক দুর্যোগটা বিরোধীদের কোনো চক্রান্ত কিংবা কারোর কোনো অর্থনৈতিক ফায়দা আছে, সে কারণেই প্রাকৃতিক দুর্যোগটা ইচ্ছা করে ঘটিয়েছে। ভোটের সময় বিরোধী করে গেছেন, বিরোধীর সাথে লড়াই করে গেছেন, ঠিক আছে। এখন আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এখনও যদি আপনি যা হবে সাধারণ মানুষের আওয়াজগুলোকেও বিরোধীদের আওয়াজগুলো চালান, এটা তো কেউ তো মেনে নেবে না। আর বিরোধী হোক বা যেই হোক, আওয়াজ আপনার এগেনস্টে উঠবে কেন? এইরকম কাজ হতে দেন কেন? এইরকম জায়গা আসতে দেন কেন? যে আঙুলগুলো উঠছে আপনার দিকে, সেই আঙুলগুলো কেন উঠছে সেই কারণটা খোঁজার চেষ্টা করুন। আজকে আমাদের দেশে এত প্রফেশন রয়েছে, তার মধ্যে সব থেকে যদি কারাপ্টেড কোনো প্রফেশন থেকে থাকে, সেটা একটা বাচ্চাও বলে দেখিয়ে দেবে যে সেই প্রফেশনটা হলো পুলিশি প্রফেশন। এই প্রফেশনটায় কি হয়, যারা সাধারণ কনস্টেবল তাদেরকে ভাই মার খাওয়ার জন্য আগে এগিয়ে দেওয়া হয়, আর মাথার ওপরে বসে থাকা যে সমস্ত বিভিন্ন এসআই, ডিএসপি, ডিআইজি, এনারা ভাই একদম পুরো গুছিয়ে দুর্নীতি করে যাবে, আর মার খাওয়ার জন্য ঠেলে দেবে কাদেরকে? এই সমস্ত বিভিন্ন যে সাধারণ যে সমস্ত কনস্টেবল রয়েছে তাদেরকে। সেটা পুলিশের নিজেদের লোকরাও জানে যে কতটা কারাপ্টেড এই সিস্টেমটা। তো আমার একটাই বক্তব্য, যত পুলিশ অফিসার যাদের মধ্যে অন্তত সেই মানবিকতাটা রয়েছে, প্লিজ আপনারা আওয়াজ তুলুন, কারাপশনের এগেনস্টে আওয়াজ তুলুন। আজকে লড়াইটা শুধু এই অভয়ের জন্য নয়, শুধু এই অভয়ের লড়াই নয়, আজকে লড়াইটা হয়ে গেছে পুরো সিস্টেমের কারাপশনের এগেনস্টে সাধারণ মানুষের। তো আমার তরফ থেকে আমি এটাই বক্তব্য রাখতে চাই, প্লিজ যাদের শিরদাঁড়াটা এখনও সোজা আছে, যেই সমস্ত পুলিশ অফিসারগুলোর জন্য আজও এই পুলিশের ওপর মানুষ ভরসা করে, প্লিজ আপনারাও একটু আওয়াজ তুলুন, কারণ আপনাদের ডিপার্টমেন্টটা টোটালি কলঙ্কিত হয়ে গেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই পুলিশকে ভরসা করতে পারছে না, তার মানে ডিপার্টমেন্টের নামটা কোন জায়গাটায় গিয়ে পৌঁছেছে সেটা বুঝতে পারছেন তো সবাই। তো সেখানে একটাই কথা বলবো, জেনে বুঝে চুপচাপ থাকবেন না, প্রমোশনের লোভে কিংবা ট্রান্সফার হয়ে যাওয়ার ভয়ে এই চুপ থাকাটা এখন করবেন না। এখন সময় এসছে মুখ খোলার, এখন প্রতিবাদ করুন, এই সমস্ত মানুষগুলোকে সবার সামনে টেনে নিয়ে আসুন। গাড়িটার ভাই কি অবস্থা, ঘাস হয়ে গেছে গাড়িটাতে। আর এখনও অবধি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভাই যে সমস্ত গল্পগুলো শুনছি, তো ভাই প্রতিবাদ করার কারণে তাদের চ্যানেল উড়ে গেছে, হয় তাদের নোটিশ দিয়ে ভাই থানায় লালবাজারে ডাকানো হয়েছে, এই সমস্ত কীর্তিকলাপগুলো ভাই করানো হয়েছে। তো মানুষ আজকে সবাই সত্যি কথা বলছে, এই জিনিসটা বুঝতে হবে। আমি এই প্রতিবাদটা করছি আমার বাক স্বাধীনতা থেকে, আমার সংবিধান আমাকে রাইটস দেয় ফ্রিডম অফ স্পিচের, তো সেখান থেকে আমি এই প্রতিবাদটা আমি এই ভিডিওর মাধ্যমে করছি। সবার পক্ষে হয়তো সম্ভব না ভাই রাস্তায় গিয়ে মিছিল করে প্রতিবাদ জানানো, আমার তরফ থেকে আমার যতটুকু সাধ্য আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রতিবাদটা আমি জানাচ্ছি। সারাদিন কাজবাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু তবুও ভাই গায়ে সেই মানুষের রক্তটা বইছে বলে ভাই নিজেকে ঠান্ডা রাখতে পারছি না। যদি পারেন তো প্লিজ ভাই আমাকে মেরে ধরে চুপ করান, কারণ এই প্রতিবাদী মুখ আমি থামাতে পারছি না, আমার নিজেরই কন্ট্রোলে নেই। কারণ যেই জিনিসগুলো হচ্ছে দেখে
একটা ফোঁটা আমি চুপ থাকতে পারছি না। আমার এই চ্যানেলটা কোনো রকম এইরকম পলিটিক্যাল বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চ্যানেল নয়, এটা নর্মালি ভাই ব্লগ বানানোর চ্যানেল, এটা মোটো ব্লগের চ্যানেল। আমি কখনো ভাবিনি যে এইরকম ধরনের ভিডিও আমাকে বানাতে হবে। আজকে অনেক টলিউডের অভিনেতারা ভাই অভিনেতা থেকে আজকে নেতা হয়েছে। আজকে আমরা সাধারণ মানুষ, আমরা কেন ভাই প্রত্যেকটা জায়গায় এরকম যতবার অন্যায় হবে, যতবার যা কিছু হবে, জাস্টিসের জন্য আমরা কেন বারবার করে ভাই রাস্তায় নামবো? সরকারের কি এটা ভাই নৈতিক কর্তব্য নয়? যারা ভাই চেয়ারে বসে রয়েছে, যারা পার্লামেন্টের সদস্য, তাদের কি ভাই কোনো কর্তব্য নেই ভাই এই সমাজের প্রতি? তাহলে কেন ভাই চেয়ারগুলো দখল করে রেখে দিয়েছে? ওই চেয়ারগুলোতে তাদের তো কোনো অধিকারই নেই। কত স্বাধীনতা সংগ্রামী আজ ভাই নিজেদের জীবন দিয়ে এই দেশটাকে ভাই স্বাধীন করে গেছে, আর সেই স্বাধীন দেশে নিজেদের পার্সোনাল ফায়দার জন্যে ভাই পার্লামেন্টের চেয়ারগুলো দখল করে বসে রয়েছে। এই যে দেব 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 ভাই নিজের ইমেজ ক্লিন করার জন্য এত ট্রল হচ্ছিল বলে ভাই নিজের ইমেজ ক্লিন করার জন্য এত ভাই এত সুন্দর সুন্দর কত সুন্দর ভাই একখানা এসে ভাই ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। তো সেই ইন্টারভিউগুলো এত কামলি দিয়েছে ভাই, দেখে মনে হচ্ছে না ভাই দেব খুব ভালো ছেলে, ওকে শুধুই মানুষ ট্রল করে। তো সেই দেব আজকে একজন পার্লামেন্টের মেম্বার, কোন কর্তব্যটা ভাই পালন করেছে, কোন দায়িত্বটা নিয়েছে আজকে অভয়াকাণ্ডের প্রতি? আমি বলছি না ভাই প্রতিবাদটা তোমাকে পথে নেমেই করতে হবে, তুমি একজন পার্লামেন্ট মেম্বার, তোমার আজকে সোশ্যাল মিডিয়াতেও এত ফলোয়ার্স আছে, তাদের সামনে অন্তত এতটুকু আওয়াজ তুলতে। সাধারণ মানুষ তোমাদেরকে এত ভালোবাসে, তো তোমাদের থেকে এতটুকু তো অন্তত এক্সপেকটেশন রাখতেই পারে যে তোমাদের থেকে কোনো রকম কিছু রেসপন্স তারা পাবে, কোনো রকম কিছু রেসপন্স, সাধারণ রেসপন্সটুকু তো তারা আশা করে। আজকে ভাই আমি বুঝে পাই না মুখ্যমন্ত্রী এতটা তো ভাই নিজের দল নিয়ে ভাবে ভাই, সবসময় সারাদিন রাজ্যের মানুষের কথা কোনো কিছু ভাই ভাবার দরকার নেই, ভাবার নাম নেই। উনি যা করছে শুধুমাত্র ওনার দলের কথা ভেবে করছে, ওনার দলের কোনো একটা নাম হচ্ছে কিংবা ওনার কোনো দলীয় স্বার্থ আছে, সেই কাজগুলো উনি ভাই করবেন। আজকে ভাই রাজ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, ঠিক আছে, তবুও উনি দোষীদের ধরা তো দূরে থাক, দোষীদের কথা ছেড়ে দাও, দোষীদের মানে ওরা হচ্ছে আতুপুতু, ওদের পরে ধরলেও চলবে। উনি আগে কার এগেনস্টে ভাই এতটা বড় বড় স্টেপ নিচ্ছে, কার এগেনস্টে, যারা ওনার দলের এগেনস্টে প্রতিবাদ করছে উনি তাদেরকে ধরে নোটিশ পাঠাচ্ছে, পুলিশ দিয়ে তাদের মার খাওয়াচ্ছে। মানে এর থেকে তো ভাই এটাই ক্লিয়ার ভাই, রাজ্য উড়ে যায় উড়ে যাক, ওনার দলের নামে কোনো কিছু ভাই কোনো কথাটি ভাই ছোঁয়ানো যাবে না। তো এখান থেকেই আমার একটাই প্রশ্ন, যে উনি আজকে নিজের দল নিয়ে এতটাই যখন কনসার্ন, তাহলে এই কথাগুলো বলেই কোন হিসেবে যে নির্যাতিতা তার বাড়ির লোককে 10 লক্ষ টাকা দিয়ে দেবো, তারপরে স্টেজে উঠে বলছে নির্যাতিতার ফাঁসি হোক, এইসব কথাগুলো ভাই বলে কোন হিসেবে? আপনি বলছেন আপনাকে কেউ দেখবে না, আপনি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে রিপ্রেজেন্ট করছেন, তো আপনার এই ভুলভাল বক্তৃতাগুলোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্যটার গায়ে একটা ছোট্ট করে কলঙ্কের দাগ লেগে যাচ্ছে। তো একটা ঠিকঠাক ম্যানেজমেন্ট টিম হায়ার করুন, যে আপনি যেখানে মোটামুটি বক্তৃতা দিতে উঠবেন সেখানে যেন ঠিকঠাক মতন যেন একটা স্ক্রিপ্টিং করে দেন। আজকে সাধারণ মানুষের জাস্টিস বলে মুখে থুতু শুকিয়ে গেল। এই জাস্টিস বলে মানুষ কেন চেল্লাচ্ছে একটাবারের জন্য ভেবে দেখেছেন? আজকে সাধারণ মানুষ আন্দোলন কখন করে? যখন সাধারণ মানুষ পুলিশের তদন্ততে বা সরকারি কোনো কার্যের ওপরে ঠিকঠাক মতন খুশি নয়, সেই কারণে মানুষ আন্দোলন করে, বা যেই কাজটা সরকারি তরফ থেকে খুব ডিলে হচ্ছে কিংবা খুব ঢিলামি দেওয়া হচ্ছে, সেই কারণে মানুষ আজকে আন্দোলন করে, যাতে সেই আন্দোলনের আওয়াজ এতটাই দৃঢ় হয়, সেই আন্দোলনটা মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের বা দেশের যে মেন চেয়ারে বসে রয়েছে তার কান অবধি গিয়ে যাতে পৌঁছায়। তো মানুষ আন্দোলনটা করেছিল সেই কারণে যে যাতে আমাদের রাজ্যের যে মেন চেয়ারে যিনি বসে রয়েছেন আমাদের সিএম, তার কান অবধি যেন এই আওয়াজটা গিয়ে পৌঁছায়, আর উনি দ্রুত কোনো একটা স্টেপ নেন যাতে তদন্তটা খুব দ্রুত এগোয়। তো আজকে সাধারণ মানুষগুলো জাস্টিস বলে চিল্লে নিজের থুতুগুলো গেঁজা করে সেই জাস্টিসের আওয়াজটা আপনার কান অবধি পৌঁছালো, আর আপনি কি করলেন? চেয়ারে বসে থেকে আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার পেনের খোঁচায় দুনিয়া এপার ওপার হয়ে যায়, যেখানে এত পাওয়ার দেওয়া রয়েছে একটা মুখ্যমন্ত্রীর হাতে, আপনি কলম না চালিয়ে আপনি মিছিল চালালেন, আপনিও মিছিল শুরু করে দিলেন। আপনি জাস্টিসটা কার এগেনস্টে চাইছেন এটা একবারও ভেবে দেখেছেন যে এর প্রতিচ্ছবিটা কোথায় গিয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের কাছে এর প্রতিচ্ছবিটা কী হয়ে দাঁড়াবে? আজকে মানুষ এমনি আপনার পদত্যাগের দাবি জানাচ্ছে না, একবার ভেবে দেখবেন এই কথাগুলো। আর প্লিজ লাস্ট একটা কথা বলতে চাই, আমি এই যে প্রতিবাদটা জানালাম, এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানালাম। আমার এর মধ্যে না কোনো রাজনৈতিক ফায়দা আছে, না কোনো অর্থনৈতিক ফায়দা আছে। আমি একজন সাধারণ মানুষ, সেই জায়গা থেকে আমি এই প্রতিবাদটা জানালাম। আমি কোনো রাজনীতি করি না, না কোনো সিপিএম, না কোনো তৃণমূল, না কোনো কিছু। আর অর্থনৈতিক ফায়দায় ভিডিও বানিয়ে আমার কোনো কিছুই নেই, কারণ আমার চ্যানেলে অত সাবস্ক্রাইবার নেই যে আমি একটা ভিডিও বানিয়ে লাখ টাকা ইনকাম করব। তো এর থেকে আমার ইনকামও জিরো। একে দেশে চাকরি বাকরি নেই, চাকরি বাকরির প্রবলেম, বেকারত্বের প্রবলেম তো আপনার দ্বারা সলভ হলো না। তো সাধারণ মানুষ অ্যাটলিস্ট যেটা করছে
সেই গুঁড়ো অন্তত বালি ঢালবেন না। এই যে আজকে বড় বড় চ্যানেলগুলো পেজগুলোকে যে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই এক একটা পেজ বানাতে ভাই আজকে আমি 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি তো ভাই আমি জানি কতটা লেভেলের পরিশ্রম লাগে এর পেছনে। একটা চ্যানেল দাঁড় করাতে গেলে, একটা পেজ দাঁড় করাতে গেলে আজকে 1 বছর ধরে ভাই ক্যামেরায় বকে 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 তবে তো গিয়ে ভাই আমার চ্যানেলেই 250 সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়েছে। আর তাদের তো ভাই লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, যাদের ভাই চ্যানেল বা পেজ উড়ে গেছে। তো তাদের ভাবো ভাই একবার সেই মানসিক পরিস্থিতিটা কোথায়। একে দেশে মানুষকে চাকরি দিতে পারছেন না, সেখানে মানুষ যেটা করে অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়াচ্ছে সেই জায়গাটাকেও আপনি নষ্ট করে দিচ্ছেন। এই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীর কথা ভাবেন, বেকারত্বের সমস্যা তো ওনার দ্বারা মেটানো সম্ভব হচ্ছে না। তাদের এগেনস্টে এইরকমভাবে নোটিশ ফোটিস না পাঠিয়ে রাজ্যটাকে কীভাবে শোধরানো যায় সেই চিন্তাটা করুন। নাহলে আজকে মানুষ সবাই একজোট আছে, খুব বেশি দেরি নেই নবান্ন ঘেরাও করতে, এটা ভেবে রেখে দেবেন। তো ভাই মন খুলে অনেক কিছু ভাই কথাবার্তা বললাম, যদি কারোর গায়ে লেগে থাকে তার জন্য ভাই আমি একটা ফোঁটা কোনো রেসপন্সিবিলিটি নেব না, কারণ আমি এই কথাগুলো বলেছি পুরো সত্যি কথা বলেছি। তো যদি কারোর ভাই কোনো গায়ে লেগে থাকে তার জন্য আমি বলবো ভাই ভালো হয়েছে, গায়ে লাগুক কারো। আর আমি ভাই একটা কথা ভাই বলতে চাই, আজকে মানুষ সবার দ্বারা হয়তো ভাই রাস্তায় নিয়ে প্রতিবাদ করাটা সম্ভব হচ্ছে না, তো আমি বলবো ভাই যে যেভাবে পারো, কেউ ভাই ভিডিও বানিয়ে প্রতিবাদ জানাও কিংবা কেউ ছবি এঁকে প্রতিবাদ জানাও, যে যেভাবে ভাই প্রতিবাদ জানানোর ক্ষমতা রাখো ভাই সেভাবে প্রতিবাদ জানাও। তো ভাই লোক আজকে গলা ছেড়ে বহুত কথা বললাম, বহুত আওয়াজ তুললাম ভাই, জানি না এই আওয়াজের ফল কি হবে, এই আওয়াজ তোলার ফল, কিন্তু ফলে ভাই আমি কোনো রকম চিন্তাভাবনা করি না, যা হবে হবে, আর কিছু করার নেই, ঠিক আছে। বহু কষ্টে 1 বছর ধরে খেটে খুঁটে ভাই 250 জন মানুষকে আমি একত্রিত করতে পেরেছি আমার এই চ্যানেলে। হতে পারে ভাই এই চ্যানেলটা উড়িয়েও দিতে পারে, কারণ ভাই যেরকমভাবে দেখছি ভাই সাধারণ মানুষের যেভাবে আওয়াজ দাবানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের, বড় বড় চ্যানেলদের যেভাবে স্ট্রাইক মেরে ভাই চ্যানেল উড়িয়ে দেওয়া হচ্ছে, পেজগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, তো সেখান থেকে ভাই একটা ভয় থেকেই যায়। তো জানি না হয়তো ভাই এই ভিডিওটার পরে আর চ্যানেল থাকবে কিনা ভাই আমার কোনো আইডিয়া নেই, তো হতে পারে ভাই এটাই তোমাদের সাথে লাস্ট দেখা। তো যাই হোক, এতদিন ধরে তোমাদের যে ভিডিওগুলো তোমাদেরকে ভাই উপহার দিতে পেরেছি আমার তরফ থেকে, এই সোলো রাইডার পিতু চ্যানেলের তরফ থেকে, তো সেখানে ভাই অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে থাকবে, তো সেই ভুল ত্রুটিগুলো প্লিজ, আমিও একজন মানুষ, একটু ক্ষমা করে দিও ভাই, আমিও একজন ক্ষমা প্রার্থী। আর কি আর করে ভাই, 1 বছর ধরে চ্যানেলটার পেছনে কেটে 250 সাবস্ক্রাইবার, ভাই এই চ্যানেল যদি উড়ে যায় বলে বোঝাতে পারবো না ভাই কী লেভেলের কষ্ট হবে ভাই। মন থেকে হয়তো আমি পুরো ভেঙেও পড়তে পারি, হয়তো ভেঙে যাবো যদি ভাই চ্যানেলটা উড়ে যায়, কারণ এর পেছনে আমার প্রচুর পরিশ্রম রয়েছে। তো জানি না ভাই কি হবে না হবে, যাই হবে, যদি আর এই চ্যানেলটা না দেখতে পাও বুঝে যাবে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর প্লিজ ভাই যদি কারোর মধ্যে এতটুকু ভালোবাসা থেকে থাকে জেনে রেখো ভাই, সোলো রাইডার পিতু নামে আমি, যদি এই চ্যানেলটা উড়েও যায় ভাই, আমি আবার সোলো রাইডার পিতু নামেই ভাই চ্যানেলটা ক্রিয়েট করব। তো প্লিজ ভাই পারলে ভাই সেই চ্যানেলটায় তোমরা সবাই এসে আবার জুড়ে যেও, সাবস্ক্রাইব করো। আর সবাইকে একটাই কথা বলবো ভাই, ভালো থেকো, মেরুদণ্ড সোজা রেখে চলবে। আর কি কাকা বড় ঠাকুরের উৎসব আছে 10 টাকা, সাইড আছে 10 টাকা দাও, 10 টাকা, 5 টাকা দিয়ে গেছে, ওই তো 10 টাকা ওখান থেকে দাও না। বিল কই, বিল দাও, বিল দেওয়া না, এই কি খিচুড়ি মিচুড়ি খেতে হলে তো তারাই দেবো আমার। খিচুড়ি বিল দেয় কবে কাকা পুজো? শনিবার। জয় গ্রহরাজের জয়। তো ভাই লোক আজকের মতন এখানেই টাটা ভাই, নেক্সট ভিডিও জানি না এই চ্যানেলে আর আপলোড হবে কিনা, ঠিক আছে। তো প্লিজ ভাই যদি আমার এই চ্যানেলটার খুঁজে না পাও, আবার ভাই সোলো রাইডার পিতু বলে সার্চ করবে, ঠিক আছে। তো যদি উড়েও যায় ভাই আমি আবার ভাই এই নামেই চ্যানেল খুলবো, হয়তো ভাই যদি ওই নামে আর চ্যানেল না খুলতে পারি, সোলো রাইডার পিতু 2.04 এইরকম কিছু একটা ভাই নাম দিয়ে খোলা থাকবে, কিন্তু ভাই সোলো রাইডার পিতুই থাকবে ভাই আলটিমেটলি। তো যাই হোক ভাই আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম। ডান দিকে ভাই বাঁশ বাগান, আর এই বাঁশ বাগানে সামনে আসলেই ভাই মনে পড়ে কত জীবনে বাঁশ খেয়েছি, হয়তো ওই আরও একটা বাঁশ আমি খেতে চলেছি। তো ঠিক আছে, যেই বাঁশটাই খাবো সেটাই আমার ভাই বলিদান হিসেবে মাথা পেতে নেবো। আমার এই চ্যানেলটার পেছনে অনেক খাটাখাটনি রয়েছে, পুরো পাক্কা 1 বছর ধরে খেটে খুঁটে ভাই আমি 250 জন মানুষকে এক জায়গায় একত্রিত করতে পেরেছি আমার চ্যানেলে, যাদেরকে ভাই সাবস্ক্রাইবার বলি। তো প্লিজ এই 250 জনের কাছে ভাই আমার নিবেদন, একটাই আবেদন, যদি উড়ে ফুড়ে যায় আমার চ্যানেল আবার খুঁজে নিও আমাকে, এই সোলো রাইডার পিতু নামেই আমি আবার ফিরে আসবো কোনো একটা নতুন চ্যানেল খুলে। চলো ভাই টাটা, দেখা হচ্ছে।